স্যার আমরা 10 সেকেন্ডের মধ্যে শুরু করব স্যার। ইয়েস ইয়েস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় উপস্থিতি, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদের অনলাইন ভিত্তিক উচ্চতর প্রশিক্ষণ ক্লাসে। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন আমরা প্রতি বুধবার আমাদের এই অনলাইন ভিত্তিক উচ্চতর প্রশিক্ষণ ক্লাসটি পরিচালনা করছি। পূর্বে আমরা সপ্তাহে 2 দিন রবিবার ও বুধবার আমাদের এই ক্লাসটি নিয়মিতভাবে পরিচালনা করছিলাম। এখন আমরা সপ্তাহে 1 দিন প্রতি বুধবার এই ক্লাসটি আমরা নিয়ে থাকছি। তো আমাদের ধারাবাহিক আলোচনা চলছে হোমিও দিকপালদের শিক্ষানুসারে ম্যাটেরিমেডিকা অধ্যয়ন ও এর আয়ত্ত করার কৌশল। আমরা 3 পর্বে আলোচনাটি করেছি ইতিপূর্বে। আজকে আশা করছি 4র্থ পর্ব এবং শেষ পর্বের আলোচনা হবে ইনশাআল্লাহ। আলোচনার শুরুতে ক্লাস সংক্রান্ত 2টি দিক নির্দেশনা আপনাদেরকে দিতে চাই, যেগুলো নিয়মিতভাবে আমরা বলি। তা হচ্ছে, আপনার ক্লাস চলাকালীন সময়ে কেউ মাইক এবং ক্যামেরাগুলো আনমিউট করবেন না। আপনার মাইক আনমিউট এবং ক্যামেরা আনমিউট হওয়ার কারণে অন্যরা যেন ক্লাস উপভোগে কোনো ধরনের অসুবিধায় না পড়ে সেই দিকে খেয়াল রাখবেন। এছাড়াও ক্লাসের শেষের অংশে আমরা আপনাদের প্রশ্ন, ক্লাস সংক্রান্ত প্রশ্ন অথবা মন্তব্য আমরা নেব। সেই সময়ে হ্যান্ড রাইজ করে যদি আপনার আমাদের দৃষ্টি আকর্ষণ করেন, আমরা তখন আপনাকে নাম ধরে ঘোষণা দিলে আপনি মাইকটি আনমিউট করে আপনার উত্তরটি করবেন। এছাড়াও ক্লাসে উপস্থিতির সংখ্যা যদি বেড়ে যায়, তাহলে যদি আপনি আবারও রিকানেক্ট করতে না পারেন অথবা জয়েন করতে না পারেন, আমাদের বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদের ফেসবুক পেজে আমাদের এই ক্লাসটি আপনি উপভোগ করতে পারবেন সরাসরি। সেখানে জয়েন করে সেখান থেকে আপনি প্রশ্ন বা মন্তব্য লিখিত আকারে করলে আমরা সেই আলোকে আপনার প্রশ্নের অথবা মন্তব্যের উত্তরগুলো আমরা দিতে পারবো ইনশাআল্লাহ। তো নিয়মিতভাবে আমাদের এই ক্লাসে লেকচার দিচ্ছেন আমাদের সংগঠনের সম্মানিত সভাপতি ডক্টর শেখ ফারুক ইলাহি স্যার। আমি স্যারকে আজকের ক্লাস শুরু করার জন্য বিনীত অনুরোধ করছি। ক্লাস শুরু করছেন বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদের সম্মানিত সভাপতি ডক্টর ফারুক ইলাহি স্যার। নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আপনার ক্লাস শুরু করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ ডক্টর আনোয়ার পাটোয়ারি ফর ইউর গুড ইন্ট্রোডাকশন। আমাদের সম্মানিত উপস্থিতি, হোমিওপ্যাথিক চিকিৎসক, ছাত্র, অনুরাগী, আসসালামু আলাইকুম, গুড ইভিনিং, আদাব। আমরা 3টে ক্লাস এই বিষয়টার উপরে আলোচনা করেছি। আজ আমরা এত গুরুত্বপূর্ণ বিধায় আমি চেষ্টা করেছি ডিটেলস এ নিয়ে আলোচনা করতে। তো আজকে আমরা যেখানে আলোচনাটা করবো সেখানে আমরা সরাসরি চলে যাচ্ছি। আজকে আমরা এর আগের দিন কিছু বলেছি যে কি কি ওষুধ একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের পড়া আবশ্যক, এর বাইরেও পড়তে হবে, কিন্তু এই কি কিগুলা বিশেষ করে বড় মাপের মেডিসিন, মাঝারি মাপের মেডিসিন এবং ছোট মেডিসিন, এইগুলো আমরা আলোচনা করবো। করে শেষের দিকে কিছু স্যাম্পল আলোচনা করবো। স্যাম্পল আলোচনা মিনস আমরা বলছি যে হোমিওপ্যাথিক ম্যাটেরিমেডিকা পাঠের ফেজ 3 হলো, 3য় পর্যায়ে আপনি যা শিখে গেছেন ওই মেডিসিনগুলোকে রিস্টাডি করতে হয়, মানে বারে রিস্টাডি করতে হয়। তখন রিস্টাডি করার সময় আপনি একদম ডিটেলস পড়ার দরকার নাই, আপনি একদম মুদ্রা যে কথাগুলা, সিমটমগুলা, এইগুলা যে বইয়ে লেখা আছে অথবা যদি আপনার নোট থাকে ওটার থেকে পড়লেই হবে। আমি একটু আলোচনা করবো যে অনেক সময় আমরা অ্যাক্সিডেন্টে, জানেন বিশ্বাস করবেন কিনা, 100টা মেডিসিন পড়ে হই। এটা শুধু চুম্বক অংশটুকু। এই আলোচনাটা একটু আমি স্যাম্পল হিসেবে পেশ করব, আপনারা চাইলে এটা প্র্যাকটিস করতে পারেন। তাহলে দেখবেন যে অতি অল্প সময়ে অনেকগুলো মেডিসিন আপনার রিক্যাপিচুলেশন হয়ে গেছে। আমরা এর আগে আপনাদেরকে স্যাম্পল দিয়েছি 300 মেডিসিনের। এই 300 মেডিসিন যদি আপনি পড়েন তাহলে মোটামুটি ম্যাক্সিমাম কাভারেজ হয়ে যাবে ম্যাটেরিমেডিকার। আমরা লার্জ রেমেডি দিয়েছি 100টা। আমি আর
কতদিন বলছি আমি এই জন্য রিপিট করছি না, এগুলো হলো লার্জ রেমেডিস। তারপর আমরা দিয়েছি আপনাদেরকে মিডিয়াম রেমেডিস 115টা, এগুলো হলো মিডিয়াম রেমেডিস। তারপরে দিয়েছি স্মল রেমেডিস। স্মল রেমেডিস নিশ্চয় মনে আছে, যেসব মেডিসিনের লক্ষণ সংখ্যা 100-র কম, এগুলোকে বলে স্মল রেমেডি। এগুলো আমরা এখানে দিয়েছি 85, এখানে 300 মেডিসিন। তো আমি স্মল রেমেডিসের একটু নামগুলো বলি। এই নামগুলো বলার পরে আমরা দেখাতে যাব যখনই আপনি ভেটেরিনারিকে পড়বেন, এর সাথে কিন্তু সাইমালটেনিয়াসলি অথবা আগে পড়ে রেপার্টরিও পড়তে হয়। কারণ শুধু ভেটেরিনারিকে পড়ে আপনি মেডিসিন পুরা শিখতে পারবেন না, প্লাস আপনি প্র্যাকটিসও স্কিল কম আসবে, এই জন্য সাথে রেপার্টরি রাখতে হয়। তো রেপার্টরিটা কীভাবে পড়তে হয় সেটা আমরা কিছুটা আলোচনা করব। আর রেপার্টরির পুরো আলোচনা আমরা পরে রেপার্টরির আমরা ক্লাস নেব, পেড ক্লাস নেব, পরিষদের পেড ক্লাস, ওইখানে আমরা ডিটেলস আলোচনা করব। এরপরে আমি চেষ্টা করবো যে কয়েকটা মেডিসিনের স্যাম্পল আলোচনা। আমরা স্মল রেমেডিগুলো একটু দেখি। নিশ্চয়ই আপনারা অনেকে এগুলো ব্যবহার করেন, কেউ হয়তো একটু বেশি, কেউ হয়তো কিছু কম। একটা হলো যেমন অ্যাক্টিয়াস পিকাটা। অ্যাক্টিয়াস পিকাটা আমরা সাধারণত আঙ্গুল, তারপরে ধরেন রিস্ট জয়েন্টের বাতের ব্যথা ট্যাথা বেশি ব্যবহার করি। অ্যাডোনিস ভার্নালিস, এটা একটা ব্লাড ভেসেলস এবং হার্টের উপর অ্যাকশন করা মেডিসিন লাগে, আমরা ব্যবহার করি। অ্যাড্রিনালিন, অ্যাড্রিনালিন যেভাবে কাজ করে এটা একটা সার্কোটস। আমরা হোমিওপ্যাথিক মেডিসিনের 6টা সোর্সের কথা বলি, এর মধ্যে একটি হলো সার্কোটস, আরটি হলো নো সোর্স। এইটি হলো সার্কোটস, মানে অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে, তার রস থেকে এই যে অ্যাড্রিনালিন তৈরি করে। এবং এটা অ্যাড্রিনালিন সম্বন্ধে যার জ্ঞান আছে তিনি সংক্ষিপ্তভাবে এই অ্যাড্রিনালিনের কিছু লক্ষণ আছে, আপনি ক্ষেত্র বিশেষে ব্যবহার করে ফল পেতে পারেন। অ্যামাইল নাইট্রেট অনেক লাগে, এটা প্রায়ই লাগে বলবো, বিশেষ করে যাদের হার্টের এনজাইনা পেক্টোরিস হয়, এমনকি এমআই, অথবা যাদের ধরেন মেনোপজাল সিনড্রোম আছে, যাদের খুব হট ফ্লাশ বেশি হয়, এটা লাগে এই মেডিসিনটা। অ্যানাগেলিস, আমি এর আগে বলছিলাম, অ্যানাগেলিস আমার এক ওস্তাদ চণ্ডীপদ চক্রবর্তী, সাধারণত গলা কাটা ফুটলে বেশিরভাগ চিকিৎসক হিপার সালফ সাইলিসিয়া দেন, উনি দিতেন অ্যানাগেলিস। আমি প্রথম দিতাম না, তো উনিও চাপ দিবে বলে দিয়ে দেখিস। পরে যখন আমি দিয়ে দেখলাম, তারপরে আমি বেশিরভাগ কেসেই ওনার মতোই আমি সাইলিসিয়ার বদলে অ্যানাগেলিসই দিতাম। এরও ইন্ডিকেশন আছে অবশ্যই। আর্স ব্রোমেটাম, যারা ক্যান্সারের চিকিৎসা করেন এরা জানবেন আর্স ব্রোমেটামের কাজ। এটা সাধারণত আমরা স্কিন ক্যান্সারে, বেজাল সেল কার্সিনোমা, মেলানোমা, এইসব কেসে আর্স ব্রোমেটামের ব্যবহার আছে। আর সালফ্লেভাস, এটা সাধারণত এটা স্মল রেমেডি। আমরা বিশেষ করে পিটিএরিয়াসিস ভার্সিকুলাম অথবা লিকোডার্মা, এইসব কেসে এর ব্যবহার আছে। যদি অনেকে রুটিনলি করেন, আমরা রুটিনলি দিতে রাজি না। তবে অনেক সময় দেখা যায় যে আপনি খুব চেষ্টা করেছেন, ইন্ডিকেটেড রেমেডিতে কাজ হচ্ছে না, তখন অনেক সময় অনেকে মনে করে চলো আর সব ফ্লেভার দিয়ে দেখি কতদূর কি হয়। কাজে এটাও একটা মোটামুটি অফেন ব্যবহৃত মেডিসিন। এসপিডোস্পার্মার, এই মেডিসিনটাও যারা স্মল রেমেডিজের কাজ করেন তাদের লাগে। পরামিউনেট্রোনেটাম তো লাগেই, এটা সাধারণত ধরেন আপনি জরায়ুর ক্যান্সার, ওভারির ক্যান্সার, এইসব কিছু বেশি আছে। এখানে সেটাই বা দুর্বলতা, অনেকে সেক্সুয়াল দুর্বলতা তো ব্যবহার করেন। বেলিস পেরেনিস, এটা বলতে পারেন আপনি অ্যাবডোমেনের আর্নিকা। সাধারণত আমরা অন্য সারফেস টিস্যুতে যদি একাইমোসিস হয় আঘাতজনিত কারণে, আমরা আর্নিকা ব্যবহার করি।
একই কারণে যখন আপনি পেটের মধ্যে দুটো আঘাত লাগলো ডিপার টিস্যুর মধ্যে, সেখানে বেলিস্পেরিনটা ব্যবহার হয় বেশি। প্লাটা ওরিয়েন্টালিস আপনারা জানেন যে আমাদের অ্যাজমা কেসে ওখানে ব্যবহৃত হয়, একুট কেসে বিশেষ করে। আমার মনে হয় আমি মেডিসিনগুলা শুধু নামই বলে যাই, নতুবা শেষ করা যাবে না। তারপর আছে বোথ্রোপস, এটা একটা সর্ব মেডিসিন, খুব কাজে লাগে বিশেষ করে ব্লাড ভেসেলস এবং ভেনাস থ্রম্বোসিসের ক্ষেত্রে। সিয়ানোথাস, এটাও স্প্লিনের কেসে বিশেষ করে অ্যানলার স্প্লিন যেসব কারণে হয় সিয়ানোথাস লাগে। চেনোপোডিয়াম, চিওনেন্থাস, কোলেস্টারিনাম, এগুলো সাধারণত লিভার গল ব্লাডার সংক্রান্ত বই করলে লাগে। কোলেস্টারিনাম দিই আমরা, অনেকে ফেলটরি দেন, কোলেস্টারিনাম দেন, আবার ধরেন কার্ডুয়াস মেরিয়ানুস, এগুলো হলো এই যে গল ব্লাডার এবং লিভারের স্মল রেমেডি। কোকা, কন্ডুরাঙ্গ স্টোমাকের ক্যান্সারের প্রায়ই লাগে এবং স্টোমাকের অন্যান্য সমস্যায়। ক্রেটিকাস অক্সিয়াকান্তা, এটা হার্টে যাদের ব্লক আছে, হার্টের বিভিন্ন কমপ্লেনে ক্রেটিকাস লাগে, এটা অনেকে নিম্ন পটেন্সিতে দেন। পুরারি একটা খুব ভালো মেডিসিন, পুরারিটা আমরা সাধারণত প্যারালাইটিক কেসে দিই। ডিফথেরিনাম, ডিফথেরিয়ার নসর থেকে। ডলিকোস, বিশেষ করে যেখানে ইরাপশন কি বলে ইচিং উইদাউট ইরাপশন, এইসব কেসে ডলিকোসের ব্যবহার আছে। ইকুইসেটাম হাইমেনিলিস, যে প্রস্রাব পড়ে যায় কিন্তু কোনো কারণ ছাড়া এনুরিসিস হয়, ইকুইসেটাম এখানে প্রায় দেওয়া হয়। ইফোরবিয়াম, যারা ক্যান্সার চিকিৎসা করেন তারা জানেন ইফোরবিয়াম একটা পেইন রিমেডিস ইন ক্যান্সার, খুব ইম্পর্টেন্ট একটা পেইন রিমেডি ইফোরবিয়াম, আমরা ব্যবহার করি প্রায়। ইল সিরাম, বাইন মাছের, সামুদ্রিক বাইন মাছের তেল, ইল সিরাম, এটা কিডনির কেসে, কিডনি ফেইলিয়ার বা আপনার গ্লোমেরুলোনেফ্রাইটিস জাতীয় কেসে ব্যবহার করা হয় বেশি। ফেগোপাইরাম, এখানে আমরা ধরেন অনেক সময় আপনাদের মধ্যে চুলকানির মধ্যে গরমে আরাম অনেকগুলো মেডিসিন আছে, কিন্তু কেউ যদি বলেন আমি ঠান্ডা পানি দিলে আরাম, দেখবেন মেডিসিন খুব কম। এর মাঝে একটা হলো ফেগোপাইরাম, দেই আমরা, আমার কাজ দেয়। ফেলটরি, ফেলটরি এটা সাধারণত পিত্তের মেটেরিয়ালস থেকে এটা তৈরি করে, এটাকে আমরা সার্কুটস বলতে পারি। এটা অনেকে ধরেন একুট ক্রনিক কোলিসিস্টাইটিস, তারপর পিত্তথলির পাথর, পিত্তথলির স্লাজ, এতে ব্যবহার করে। ফর্মিকারুফা, জেন্টিয়ানা, জিনস্যাং, জিনস্যাং এটা আমি যখন চায়না ছিলাম জিনস্যাং খুব ব্যবহৃত হয়, এখানকার লোকেরা খুব খায়, কিন্তু তারা খায় এজ এ জেনারেল টনিক। আমাদের দেশে জেনারেল টনিক ছাড়াও সেক্সুয়াল ডেবিলিটিতে অনেকেই ব্যবহার করে। নেফেলিয়াম, বইয়াকাম, বইয়াকামও একটা রিউমাটিক, অ্যান্টি রিউমাটিক, খুব ভালো একটা ওষুধ, বিশেষ করে আপনার হাঁটুর ব্যথা, হাঁটুর অস্টিওআর্থ্রাইটিস, এসবে বেশি লাগে। হেকলা লাভা খুবই ইম্পর্টেন্ট একটা মেডিসিন। হেকলা লাভা আপনার এটা সাধারণত একটা আগ্নেয়গিরির লাভা থেকে তৈরি হয় এবং এটা বউনের বিভিন্ন ধরনের প্যাথোলজিতে, বউনের এমনকি লিউকেমিয়ার, ব্লাড ক্যান্সারের একটা অন্যতম ওষুধ হেকলা লাভা। হেলোনিয়াস, হেলোনিয়াস অনেকে ধরেন ডায়াবেটিস, এগুলোতে খুব বেশি ব্যবহার করেন। হাইড্রোফোবিনাম, লাইসিনাম, এগুলো সাধারণত জলাতঙ্ক জাতীয় কেস যদি হয় এর নসুর হিসেবে ব্যবহৃত হয় বেশি, লক্ষণ সাথে অন্য কাজেও লাগতে পারে। ইনসুলিনাম, ইনসুলিন থেকে তৈরি হয়। জালাপা অনেকে ব্যবহার করেন কাশি টাশির কেসে। জনসিয়া ওষুধা একটা ইন্ডিয়ান মেডিসিন, এটা ব্যবহার করা হয়। জাস্টিসিয়া ব্যবহার করা হয়। কেলিয়ার্স একটা ইম্পর্টেন্ট মেডিসিন, এটা সাধারণত যাদের খুব রোগের ভয়, খুব দুশ্চিন্তা রোগ নিয়ে, এমনকি প্যানিক অ্যাটাক হয়, এদের ক্ষেত্রে কেলিয়ার্স প্রায় ভালো কাজ দেয়। লেপিসেলভা, এটা একটা বিশেষ করে টিউমার বা গ্ল্যান্ডুলার এনলার্জমেন্টে বেশি ব্যবহৃত হয়। লেথিরা সেথাইভা, এটাও প্যারালাইটিক কেসে, যাদের বিশেষ করে আপার মোটর নিউরন প্যারালাইসিস, এখানে দেই আমি নিজেও দেই এই মেডিসিনটা।
এটা সাধারণত কালাইড ডাইলের থেকে তৈরি হয় লেথিক অ্যাসিড। এইবার ক্লোরোসেরাসাস, ওইটা যারা ব্যবহার করেন তারা জানেন যে কি মানে কি বলবো সুফল। ক্লোরোসেরাসাস হলো, আমি যদি এইভাবে ইন্ডিকেশনটা বলি, যে রেসপিরেটরি ডিস্ট্রেস ডিউ টু হার্ট কজ। একটা ছোট বাচ্চার মনে করেন তার ফেলোর স্ট্রাকচারোলজি আছে বা বড় একটা বিএসডি আছে এবং তার শ্বাসকষ্ট শেষ, এটা একটা প্যাথোলজিক্যাল ইন্ডিকেশন। রেসপিরেটরি ডিস্ট্রেস ডিউ টু হার্ট কজ, পার্টিকুলারলি কনজেন্টাল হার্ট কজ, খুব ভালো কাজ দেয়। অথবা অনেক সময় ছোট বাচ্চা, যখন বাচ্চা বর্ন হয়েছে ও শ্বাস নিতে পারছে না বা খুব ডিস্ট্রেস শ্বাস, সেখানেও ক্লোরোসেরাসাস দেই আমরা। ল্যামনা মাইনর, লেফটানরা বিশেষ করে যাদের আমরা বলি যে বিওটি, মানে অকাল ব্লাড যাদের যায়, পায়খানার সাথে রক্ত যায়, ওটা ব্যবহার করা হয় অনেক। মেলানডিনাম, মেলিলোটাস, মেফাইটিস সাধারণত ব্রঙ্কিয়াল এজমার বেশ কিছু গুড ইন্ডিকেশন আছে মেফাইটিসটা ব্যবহার করে। আমাদের ডাক্তার শওকত আলী ভূঁইয়ার কাছে আমি এর ইউজটা ফার্স্ট দেখি এবং ইন্সপায়ার্ড হই এবং তারপর আমি ব্যবহার করি। মার্ক আয়োডেটাস ফ্লেভাস, মার্ক আয়োডেটাস রুবার, এগুলো সাধারণত আপনার টনসিলের কেস, থ্রোটের বিভিন্ন বই করলে খুব ভালো কাজ দেয়। মিলিফোলিয়াম তো প্রায়ই লাগে। মিলিফোলিয়ামটা আপনার যে কোনো ধরনের ব্লিডিং কজ, পার্টিকুলারলি জেনাইটাল থেকে অথবা পায়খানা রাস্তার থেকে যদি ব্লিডিং হয়, ব্লিডিংটা যদি রেড লাল, এখানে মিলিফোলিয়াম। যেমন করে আপনি হেমামেলিস দেয় তার ভেনাস ব্লাডে, মিলিফোলিয়ামটা দেয় রেড ব্লাড। নিউফারলুটিয়াম, এটা একটা সাইকিয়াট্রিক কেসে প্রায় দেওয়া হয়। উফোরিনাম, এটা সাধারণত ইনফার্টিলিটি কেসগুলোতে, বিশেষ করে যাদের ওভুলেশন হয় না, উফোরিনাম বেশ ব্যবহার করে। অরিগানাম একটা সেক্সুয়াল মেডিসিন। অর্নিথোগেলাম আম্বেলেটাম, এই যে ছোট নামটা দেখেন, অর্নিথোগেলাম আম্বেলেটাম খুব ইম্পর্টেন্ট একটা মেডিসিন, বিশেষ করে যারা ক্যান্সারের চিকিৎসা করেন তারা জানেন। এখন বলবেন যে বারে বারে আমি ক্যান্সার চিকিৎসা বলি, কারণ ক্যান্সারের চিকিৎসাটা আসলে সহজ চিকিৎসা না, খুবই কঠিন। এবং ক্যান্সারের চিকিৎসা তখনই করতে হয়, মানে গুরুরা বলে যে যখন তুমি ক্রনিক কেস খুব ভালো করে, মানে একটা কেসকে তুমি ম্যানেজ করতে পারো, এবং ক্রনিক কেসের মাঝে মাঝে যখন তার একুট এক্সারসারবেশন আসে, এটাকেও তুমি কন্ট্রোল করতে পারো। এবং ক্যান্সারের প্যাথোলজি, তার ভাবি ফল, এইগুলো সম্বন্ধে তোমার ভালো জ্ঞান আছে। এমনকি ক্যান্সার যে ডিটেক্ট করা, মনে করেন আপনার সিটি স্ক্যান, এমআরআই, আপনার পেট স্ক্যান, এর রিপোর্ট যারা ভালো বোঝে, বলা হয় যে এরা ক্যান্সার চিকিৎসার জন্য বিশেষ যদি জ্ঞান অর্জন করেন বা কোনো গুরুর কাছ থেকে কিছু ট্রেনিং নেন, তাইলে ভালো হয়। আমরা জাস্ট ক্যান্সার রোগী আসলো আর অন্য রোগীর মতো করে ফেলা তো সহজ না, কারণ ক্যান্সার রোগীতে আপনি প্রায়ই এটা লেট কেসে আসবে এবং দেখবেন যে আমাদের যেটা বলে ক্যারেক্টারিস্টিক লক্ষণ, রোগীর লক্ষণ পাবেন না, এগুলা প্যাথোলজিক্যাল নিম্ন শ্রেণীর লক্ষণ পাবেন। এই জন্য এগুলোকে ব্যবহার করে কি হবে, ক্যান্সার চিকিৎসার রোগীকে ওষুধ দিতে হয়। আর পাটুরি সাহেব ডিস্টার্ব করছে, দেখেন একটু। আমরা সাধারণত এটা অ্যানাল রিজিয়নের অনেকগুলো সমস্যা আমরা দেই, যাদের পায়খানা রাস্তা দিয়ে রস বের হয়, ব্যথা হয়, রস বের হয়, নানা অ্যানাল ডিসচার্জ ব্যবহার আছে। পেনক্রিয়েটিনাম সাধারণত এটা একটা সারকোটস জাতীয় মেডিসিন। তো বই করলে, এমনকি লিভার পিত্তথলির নানা বই করলেও পেনক্রিয়েটিনাম দেওয়া হয়। পেরেরা ব্রাভা একটা ইম্পর্টেন্ট মেডিসিন। আমরা সাধারণত যাদের, আচ্ছা আপনাদের কার ভিডিওটা
সাউন্ড ওপেন আছে, কাইন্ডলি একটু দেখেন, ওটা বন্ধ করার চেষ্টা করেন। তারপরে সে ওনাকে ক্যান্সেল করে দেন না, ওনাকে ক্যান্সেল ডিটেক্ট করতে পারেন যে স্টপ হিম। আচ্ছা, পিওনিয়া পেন্ট্রিটিনাম পেরেরা ব্রাভা, সাধারণত যাদের ইঞ্জিনিয়ারিং বৈকল্য থাকে, বিশেষ করে প্রস্তুত বড়, প্রস্তাব করতে পারে না, সামনের দিকে ঝুঁকে তারপর প্রস্তাব করতে হয়, পেরেরা ব্রাভা দেয়। পেসিভ করা একটা ওষুধ, যারা ঘুম হয় না ক্রনিক, এদেরকে একটা ওষুধ। পেট্রোসেলিনাম পিটুইটারি ইম্পর্টেন্ট সার্কুটস, বিশেষ করে পিটুইটারি গ্ল্যান্ডের এডিনোমা, ইভেন ক্যান্সার, ম্যাক্রোএডিনোমা, এতে খুব কাজ দেয়। পিটুইটারি নামটাই পিটুইটারি সার্কুটস। রাওয়ালফিয়া সালফেন্টিনা অনেকে ব্লাড প্রেশারের ওষুধ হিসাবে দেন, কিন্তু এটা দীর্ঘদিন দিলে কিন্তু এই রোগীর মানসিক বৈকল্য হয়, এটা খেয়াল রাখতে হবে। রিউম, রাজবেন অনেক সময় আমরা রাষ্ট্রসের চাইতেও বেশি দেই, বিশেষ করে যেসব আপনার চুলকানির ক্ষেত্রে গরম পানিতে আরাম। এটা রাজবেন দুইটারই খুব বড় ইন্ডিকেশন যে রোগী যদি বলে তার একজিমা বা এনি স্কিন ইরাপশন, চুলকায়, খুব গরম পানি দিলে আরাম। সেবাল সেরুলেটা খুব ইম্পর্টেন্ট মেডিসিন, যারা ব্যবহার করি আমরা, বিশেষ করে প্রস্টেট বড় যদি হয়, প্রস্রাব করতে পারে না, প্রস্রাব আটকে যায়। স্যালিসাইলিক অ্যাসিড, এটা একটা বাতের খুব ইম্পর্টেন্ট ওষুধ। স্যাঙ্গুইনারিয়া নাইট্রেট, এটা সাধারণত নাকের মধ্যে বেশি ব্যবহার হয়, নাকের পলিপ বা অন্যান্য আরো কজ আছে ওর। স্ট্রোফুলারিয়া নোডোসা, তো একটা আপনার গ্ল্যান্ডুলার রিমেডিজ। সেম্পারভিমাম টেক্টোরাম, এটাও ক্যান্সারের ও ব্যবহার হয়, এর অন্যান্য ইন্ডিকেশন আছে। সিমফাইটাম তো খুবই ইম্পর্টেন্ট। সিমফাইটাম বিশেষ করে যদি হাড় ভেঙে যায় বা হাড় এমনকি ভেঙে বাঁকা হয়ে গেছে, এটাও সোজা হয়ে যায় এই সিমফাইটাম, চিন্তা করতে। সিজিজিএম জাম্বোলেটাম, ডায়াবেটিসের ক্ষেত্রে অনেকে ব্যবহার করেন। টেরাক্সেকাম, এটা যারা বিশেষ করে ক্যান্সার চিকিৎসা করেন তারা হয়তো জানবেন। টেরাক্সেকাম এটা কিন্তু আমরা ইউরিনারি ব্লাডারের ক্যান্সারের একটা অন্যতম মেডিসিন। টেস্টিসটাও একটা সার্কুটস। আমরা মনে করেন অনেক সময় ইনফার্টিলিটি, তারপর যেটাকে বলে মানে স্পার্ম, যেখানে স্পার্ম কম থাকে, মানে নেক্রোজুস্পার্মিয়া, স্পার্মের মাঝে নানা বৈকল্য থাকে, মনে করেন তার মরফোলজি খারাপ, তার যেটা তার মোর্টালিটি ভালো না, এইসব ক্ষেত্রে সার্কুটস হিসাবে টেস্টিসের ব্যবহার আছে। আর্টিকা ইউরেন্স, এটা একটা অ্যালার্জির জনিত, যাদের র্যাশ হয় প্রায়, আর্টিকা ইউরেন্স একটা ইম্পর্টেন্ট মেডিসিন। কুষ্টিলেগো, ওটা যাদের মেন্স খুব লম্বা, যে বলে তো আমার এক মেন্স হতে হতে নেক্সট মেন্সের নাগাল পায়, এত বেশি প্রলং মেন্স, অল্প 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 করে। এখানে উষ্টিলেগো আরো মেডিসিন আছে, উষ্টিলেগো একটা ওয়ান অফ দ্য মেডিসিন। ইউভাউস, ভ্যাকসিনিনাম, ভ্যানেডিয়াম ওই ব্লাড ভেসেলসের বৈকল্যের একটা ওষুধ, সেই ক্ষেত্রে আপনার হার্টের কিছু ব্যবহৃত হয়। ভেরিওলিনাম, এটা স্মল পক্সের একটা ওষুধ। ভিভানাম ওপুলাস, এটা অনেকটা উষ্টিলেগোর মতো, যাদের এক্সেস পিবি ব্লিডিং হয়, সেটা হতে পারে আপনার ইউটেরাসে কোনো টিউমারের কারণে, ইভেন ক্যান্সারের কারণে। ভিভানাম ওপুলাস একটা গুড স্মল মেডিসিন, বিনকা মাইনর। মোটামুটি এগুলা হলো আমাদের স্মল রেমেডিস, যেগুলা
প্রায় লাগে মানে যারা এগুলো ব্যবহার করে অভ্যস্ত, যারা ধরে এগুলা পড়াশোনা হয়তো বেশি করেন নাই এই সম্বন্ধে, বা ওই ধরনের ক্রিটিক্যাল কেস যাদের কাছে কম, তারা হয়তো এইগুলা কম ব্যবহার করেন। কিন্তু যখন আপনার আস্তে আস্তে আপনার প্র্যাকটিস বাড়বে, আপনি আরো বেশি বেশি কেস দেখতে থাকবেন, দেখবেন যে এই ওষুধগুলা কিন্তু আপনি তখন আপনার আয়ত্তে আনতে হবে, আপনার পড়াশোনা করতে হবে আপনার। আমরা এখন আসবো যে এই যে আমরা ম্যাথমেটিকা কিভাবে শিখি, কিভাবে শিখবো, কি কি মেডিসিন শিখবো, এই সম্বন্ধে আমরা ডিটেলস বললাম। এবার আমরা আসবো যে ম্যাথমেটিকার পাশাপাশি আপনি যদি ভালো হোমিওপ্যাথ হতে চান, তাহলে রেপার্টরিটাও একইভাবে চর্চা করতে হবে, একদম পাশাপাশি, মানে কোনটা কম কোনটা বেশি না। অবশ্যই ম্যাথমেটিকা বেশি পড়বেন, কিন্তু রেপার্টরিকে ছাড়া যাবে না। তো আমরা কি করি, আমরা চেষ্টা করি সাধারণত ম্যাথমেটিকার মতো রেপার্টরিও অনেকগুলো বই আছে, অনেকগুলো বই। আমরা যখন ছাত্র ছিলাম 70-এর দশকের কথা, তখন কিন্তু দুইটা রেপার্টরি বেশি ব্যবহৃত, দুইটা মাত্র। এই সিনথেসিস বা এই যে মার্ফি বা কি বলে কম্পিউটারে কমপ্লিট রেপার্টরি, এগুলো জন্ম হয়নি তখন। তখন ছিল কেন্ট রেপার্টরি এবং মনিভূষণের থেরাপিউটিক পকেট বুক, এই দুইটাই রেপার্টরি আমরা শিখতাম। এর মধ্যে প্রথমেই শিখতাম কেন্ট এবং এরপরে মনিভূষণ থেরাপিউটিক পকেট বুক। তো কেন্টটা বলা হয় যে কেন্টটা আপনি শিখবেন কিন্তু বুক রেপার্টরি থেকে। রেপার্টরি আমরা বলি তিন ধরনের, মানে ফর্ম হিসাবে তিন ধরনের। একটা হলো বুক রেপার্টরি, যেটা বই আকারে আপনার ব্যবহৃত হয় বা প্রকাশিত হয়, চর্চা করা হয়। আর একটাকে বলে কার্ড রেপার্টরি। কার্ড রেপার্টরি আজকাল কম্পিউটার আসার পরে অনেকটা উঠে গেছে আমাদের দেশে। মনে হয় আমি আগে কার্ড রেপার্টরি চর্চা করি, এবং কার্ড আগে বোধহয় আমি কিনি, কারণ 1979 সালে 7,200 ইন্ডিয়ান রুপি দিয়ে এই যে কিশোর কার্ড রেপার্টরি, 900 কার্ডের একটা রেপার্টরি, বিশাল স্যার, এটা কিনি এবং আমি এটার ব্যবহার শুরু করি। তখন আমরা দেখতাম যে অনেকে এর নামও জানেন না বা ব্যবহার করেন না। পরে যখন কম্পিউটার এসে গেল, বিশেষ করে আমি কম্পিউটার ব্যবহার শুরু করি 1988 থেকে। এই যে বেলজিয়াম থেকে আপনার রাডার প্রকাশ হলো, বেলজিয়ামের নাম ইউনিভার্সিটি থেকে, সরাসরি বেলজিয়াম থেকে কিনেছি। তখন কিন্তু কার্ড রেপার্টরি আমি নিজে কমাতে কমাতে, আর সেটা হিস্টোরিক্যাল ইন্টারেস্টের একটা ব্যাপার হয়েছে। তো সময় পেলে আমরা একটু ইন্টারেস্ট। তারপরে হলো কম্পিউটার রেপার্টরি। তাহলে বুক রেপার্টরি, কার্ড রেপার্টরি, কম্পিউটার রেপার্টরি। কম্পিউটার রেপার্টরি এমন এক পর্যায়ে চলে গেছে, আমরা আর বুক রেপার্টরি ব্যবহার আমি তো আর করি না, আমার করার শেখাই, লোকদেরকে শেখাই বুক রেপার্টরি দিয়ে, কিন্তু ব্যবহারে ওই কম্পিউটারই চলে আসে, কারণ ওটা খুব তাড়াতাড়ি এবং আরো খুব প্রেসাইজ করা যায়। কিন্তু আপনাকে রেপার্টরি শিখতে হবে বুক রেপার্টরি দিয়ে। অনেকে দেখি যে কম্পিউটার শিখেন না, দিস ইজ রং। আপনি বুক রেপার্টরি দিয়ে শিখেন, বুক রেপার্টরি আয়ত্ত করেন, দেন ইউ গো ফর কম্পিউটার। আপনার লার্নিংটা খুব করতে হবে। আচ্ছা, এখন আপনি ফার্স্ট রেপার্টরি শিখবেন কেন্ট রেপার্টরি। কেন্ট রেপার্টরি কেমনে শিখে বা কেমনে ব্যবহার করে, আমরা রেপার্টরি আলাদা ক্লাস নেব, একটা সিরিজ অফ ক্লাস, প্রায় 10টা বা 12টা ক্লাস আমরা শীঘ্রই নেব, ওইখানে আমরা আলোচনা করবো। এখানে শুধু আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি যখন কেন্ট রেপার্টরিটা করে ফেললেন, এর গঠন প্রণালী শিখে ফেললেন, রুব্রিক বের করা শিখে ফেললেন, এখন আপনাকে যেটা করতে হবে, কেন্ট রেপার্টরি কি কি রুব্রিক আছে আপনি কি করে বুঝবেন, রোগী কতগুলো লক্ষণ দিলে কেন্ট রেপার্টরিতে আছে কিনা আপনি আইডিয়াটা কি মানে করবেন। এটা কিন্তু সহজ কোনো সূত্র নাই, এখানে কঠিন এবং যেটা আপনাকে এই সূত্রটা হলো ফার্স্ট পেজ থেকে ধরে আপনি একদম কি বলে জেনারেলের লাস্ট পেজ পর্যন্ত আপনাকে পড়তে হবে। তাহলে কিভাবে পড়বেন, এটা সাধারণত বলা হয় যে আপনি ফার্স্টই পড়বেন মেন্টাল, যেহেতু মেন্টাল প্রথমেই আছে মাইন্ড, এবং পড়বেন পরে জেনারেল।
এই দুটাকে বেশি আয়ত্ত করার চেষ্টা করবেন। এই দুইটা আয়ত্ত হয়ে গেলে তারপর আপনি হেড থেকে ধরে অ্যানাটমিক্যাল স্কিমা অনুযায়ী বাকি চ্যাপ্টারগুলার রুব্রিকগুলা পড়তে থাকবেন। এবং একবার যখন মনে করেন আপনি পড়ে ফেললেন পুরা ক্যান্টারবরি, বেশি সময় লাগে না কিন্তু, আমি কয়েকশো বার পড়েছি আমি ক্যান্টারবরি, যদি বিশ্বাস করেন আমাকে। তো এই জন্য আপনি একদম প্রথমটা থেকে ধরবেন এবং পাশে একটা রেফার কি বলে এটার নাম ডিকশনারি রাখতে হবে। এখন আমাদের লাগে না, কিন্তু প্রথমে আমরা এটা ফলো আমাদের উস্তাদরা বলতে যে ডিকশনারি সাথে রাখবেন। এবং যখনই দেখবেন যে একটা শব্দ আপনি বুঝছেন না, ডিকশনারি থেকে বের করবেন, বের করে কাঠ পেন্সিল দিয়ে, যেটা উড পেন্সিল বলে, ওইটা দিয়ে ওইখানে লিখে রাখবেন ওই রেফারটির মধ্যেই এর অর্থটা। তাইলে হবে কি নেক্সট টাইম যখন আবার আপনি দেখবেন ওই শব্দটা এসে আপনি আটকে গেছেন, ওই যে আপনার লেখাটা আছে এটা আপনাকে ইজি করে দিবে। তবে আমি একটু বলবো, আমাদের একজন জুনিয়র বা ছাত্র মতন উনি ছিলেন, নামটা তো বলে গেলাম, ওনার একটা বাংলা রেপার্টরি আছে, নামটা বলে গেলাম, কেউ যদি আমার মনে করান পরে মনে করাবেন। মাসুদ খানের আমার কাছে আসতেন অনেক, এবং হি ওয়াজ ভেরি সিরিয়াস অ্যাবাউট লার্নিং রেপার্টরি। আমি অনেক অনেক হেল্প করেছি এবং ওই বইটার মধ্যে ফারুকি, জি জি ডাক্তার আশরাফ হোসেন ফারুকি, না 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 মাসুদ খানের নাকি স্যার? মাসুদ খানের বইটা লাজবাব, ওইটাই পড়বেন। কেন লাজবাব? উনি বইটা যখন উনি লিখেন তখনই আমার কাছে আসতেন, এসে আমার দেখাতেন যে স্যার আমি এইভাবে করবো এইভাবে করবো, আমি ওনাকে এনকারেজ করতাম। ওনার বইটা লাভ হলো যে উনি বাংলাটা করছেন, ইংলিশের স্ট্রাকচারটা পুরো রাখছেন, মানে কেন রুব্রিক, সাব রুব্রিক, সাব রুব্রিক সব ইংলিশের প্যাটার্নটা ঠিক রাখছেন, শুধু শব্দগুলো বাংলা করছে। তাতে লাভটা হলো কি আপনার, ওই যে আমরা যেটা আমাদের প্রথম 70-এর দশকে যা করতাম, যে আমরা একটা ডিকশনারি থেকে সব যেটা পারি না ওই শব্দটা লিখে রাখতাম, এটা আপনারা এখন করতে হবে না যদি মাসুদ খানের রেপার্টরি থাকে, কারণ এর মধ্যে ইংলিশের পাশেই বাংলাটা আছে। এবং মোটামুটি যদি কিছু ভুল আছে ওনার, উনি বেঁচে থাকলে হয়তো আমি ওনাকে হেল্প করতাম কারেকশন করার জন্য। এনিওয়ে এরপরে যা আছে খুবই ভালো, আমি মনে করি যারা ইংরেজি বেশি ভালো বোঝেন না তাদের জন্য এই বইটা ফার্স্ট রেপার্টরি বই হলেই ভালো আমি মনে করি। আচ্ছা, তাইলে আপনি যখন রেপার্টরি পুরোপুরি সবগুলো রুব্রিক আপনি পড়ে ফেললেন, আক্ষরিক অর্থে সব, মাইন্ডের প্রথম থেকে ধরে একদম জেনারেলের শেষ পর্যন্ত আক্ষরিক অর্থে সব, একটা রুব্রিকে বাদ দেওয়া যাবে না, আমরা সেইভাবে পড়ছি। এখন আপনাকে যেটা করতে হবে, পরে ছেড়ে দিলে কিন্তু আবার আবার মাথার থেকে এগুলো চলে যাবে। এই জন্য আপনি একটা লক্ষ্যমাত্রা রাখবেন, বছরে একবার কেন রেপার্টরিটা আবার খতম দিবেন। কোরআন শরীফ যেমন আমরা খতম দেই, ওই কেন রেপার্টরি বছরে একবার খতম, সহজ কোনো ব্যাপারই না। যখন আপনি 2-3 বার খতম দিবেন দেখবেন আপনার খতমের স্পিড অনেক বেড়ে যাবে, এবং তখন পুরো কেন রেপার্টরিটা আপনার হাতের মাঝে এসে যাবে, একেবারে ফিঙ্গার টিপস। যদি বলা মাত্রই আপনি জানেন যে এই রুব্রিকটা আছে, কোথায় আছে সব জানেন আপনি। আর কেন রেপার্টরি যে এইভাবে শিখবে তার জন্য অন্য সব রেপার্টরি সহজ হয়ে যাবে। তো এই একটা আমি বললাম, আপনি কেন রেপার্টরি প্রথমে বুক রেপার্টরি হিসাবে শিখেন, তার প্রত্যেকটা রুব্রিক পড়েন, তারপর বছরে একবার করে খতম দিবেন। যারা হোমিওপ্যাথি করবে হি মাস্ট বি ভেরি 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 সিরিয়াস হোমিও উন্মাদ, আপনি এছাড়া কিন্তু মুখ্য লাভ করতে পারবেন না। এখন আপনার কেন্দ্রপুরি 1 বছর মানে 2 বছর একবার দেন, 3 বছর একবার খতম দেন, তবু দিতে হবে, নাহলে ভুলে যাবেন আপনি। আরেকটা বই ছিল এখন, যেটা অনেকে পড়ান না, অনেকে জানেনও না, বুঝেনও না, আমাদের সময় এটা কিন্তু একটা মেইন বই ছিল, সেটা হলো বনিং হুসেনস থেরাপিউটিক পকেট বুক। আমাদের সময় আমাদের গুরুরা শিখাতেন যে যখন আপনি একটা কেস নেবেন, কেস সৃষ্টি নিলেন, নিয়ে দেখলেন যে এর মধ্যে যথেষ্ট ইম্পর্টেন্ট মেন্টাল এবং জেনারেল সিমটম আছে, তাইলে আপনি ক্যান রেপার্টরি ব্যবহার করবেন। যদি রেপার্টরি করতে চান ক্যান রেপার্টরি, কিন্তু একটা কেস দিলেন দেখলেন যে তার মেন্টাল আছে কিন্তু উইক, অত শক্তিশালী মেন্টাল না, জেনারেলও বেশি শক্তিশালী না, শুধু পার্টিকুলারে ভর্তি, বাট পার্টিকুলার উইথ মডালিটিস,
সামটাইমস উইথ কজেশন, এই যদি থাকে দেন ইউ গো ফর বনি কুশন থেরাপিউটিক পকেট বুক, এবং ওইটা আপনাকে এক্সাক্ট মেডিসিনটা বের করে দেবে। আই এম এফ্রেড বাংলাদেশে এখন কতজন হোমিওপ্যাথ এই বইটা পড়তে পারেন। এটা কিন্তু অনেকেই নামও ভুলে যাবেন, অনেকে কিনেনও না, পড়েনও না, কিন্তু এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট বই, বনি কুশন থেরাপিউটিক পকেট বুক। আমাদের সময় বলতো যে এই দুইটা বই আগে তুমি আয়ত্ত করে নাও। এখন যখন আয়ত্ত হয়ে গেল, আমাদের সময় থার্ড বই বলতো ফাটক্স রেপার্টরি। ফাটক্স রেপার্টরি ছোট্ট একটা রেপার্টরি, কিন্তু দেখবেন এর মাঝে অনেক রুব্রিক আপনি আর কোথাও পাবেন না ফাটক্স ছাড়া। তো ওইটা আমরা ব্যবহার করি। তারপর আপনার বরিকের যে মেটারমেটিকা, এর মধ্যে বরিকের রেপার্টরিটা আছে, এটা একটা ক্লিনিক্যাল রেপার্টরি। এর মধ্যে আপনি যদি ক্লিনিক্যাল টার্মগুলো ভালো বুঝেন, তো বরিকের রেপার্টরি আপনাকে অনেক হেল্প করবে। এখন হয়ে গেছে সিনথেসিস রেপার্টরির যুগ। এই যে ক্যান্টের রেপার্টরিটাকেই উপযোগ্য করে এর মধ্যে লক্ষ লক্ষ নতুন রুব্রিক দিয়ে যে রেপার্টরিটা গ্রন্থনা করা হয়েছে, সেটা হলো সিনথেসিস রেপার্টরি। এখন কিন্তু আমরা মানে আমি বা আমার মতো যারা আছেন, যারা এটা সিনিয়র হোমিওপ্যাথ, যারা ভালো রেপার্টরি ব্যবহার করতে জানেন, ক্যান্ট রেপার্টরি কিন্তু আর ব্যবহার করি না, করি সিনথেসিস। হয় আমি ওগুলো ক্যান কেন করেন না? কারণ সিনথেসিস রেপার্টরিটা এমন, এটা পুরা ক্যান্টকে ধারণ করে, ক্যান্ট পুরাটাই আছে এখানে, এর সাথে এক্সট্রা হাজার হাজার লক্ষ লক্ষ রুব্রিক এবং আরো সুবিধা। এই যে নতুন রুব্রিকটা বা নতুন যে মেডিসিনটা, এটা কার রেফারেন্সে নেওয়া হয়েছে তার নাম আছে এখানে। এখন দেখলেন যে আপনি আরে এই মেডিসিনটা তো অ্যাড করছে ভিজুয়াল কাজ, ওকে নেন। আর এটা দেখলেন যে আরেকজন হয়তো আননোন একজন পার্সন, আপনার বেশি ফেইথ হলো না, নিয়ে নেয় সেটা, যে কেন কিন্তু পুরাটাই আছে এর সাথে এইরকম অ্যাড করছে। এই জন্য যারা ক্যান রেপার্টরি শিখে একটু উপরে যেতে চান, তার সেকেন্ড মানে পরবর্তী রেপার্টরি হবে সিনথেসিস রেপার্টরি। এখন ধরেন অনেক রেপার্টরি বের হয়েছে, একটা হচ্ছে কমপ্লেক্স রেপার্টরি, বেশ বড়, এর মাঝে রুব্রিক আরো অনেক বেশি। মেডিসিনেরও দেখবেন যে কিছু গ্রেডও চেঞ্জ হয়েছে, মেডিসিনের নাম্বারও বের হয়েছে বেশি। আরেকটা আছে রবিন মার্ফিস রেপার্টরি। মার্ফি আমাদের বয়সী, উনার বইটার হলো যে উনি অ্যালফাবেটিক লেখছে, যেটা আপনার রেপার্টরি সাজানোর সূত্রটাই উনি চেঞ্জ করে ফেলছে। ও আগে করতো কি চ্যাপ্টার ওয়াইজ সাজাতো না, উনি এখন করে দিছে আপনার অ্যালফাবেটিক্যালি, এবং তার এখানে ডিজিজ ওয়াইজ অনেক রুব্রিক আছে যেটা অন্য বইতে নেই। কাজে আপনি একটা রেপার্টরি যারা খুব সিরিয়াস হোমিওপ্যাথ বা অনেক জটিল কেস ডিল করেন, আসলে একটা রেপার্টরি দিয়ে কোলানো যায় না। এখন যদি আপনি কম্পিউটার রেপার্টরি ব্যবহার করেন, দেখবেন যে একসাথে আপনি 15-16টা রেপার্টরি ব্যবহার করতে পারছেন একসাথে একটা কেসের জন্য, তো ওই ব্যবস্থা আছে। এই জন্য এগুলো আরো রিফাইন্ড। আমার মনে আমরা এখানে এই আলাপটা এখানে শেষ করবো। শুধু রেপার্টরি সম্বন্ধে একটু জিনিস আরেকটা ফাইল থেকে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এটা কি দেখা যাচ্ছে? কেস টেকিং, সর্টিং অফ সিমটমস, ডক্টর পাটওয়ারি। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, ফাইন। তাহলে আমরা এখান থেকে একটু যেটা দেখাতে চাচ্ছি, যে আপনি যখন একটা হোমিওপ্যাথিক পেশেন্টকে একটা হোমিওপ্যাথিক ওষুধ দিতে চাই, চিকিৎসা করতে চাই, আমরা কি কি জিনিস আমাদের সামনে লাগে। আমরা প্রথমে বলছি যে একটা ডিটেইল কেস টেকিং, এ সম্বন্ধে আমরা অনেক আলোচনা করেছি, ভবিষ্যতে তো কখনো করবো। এটা একটা ডিটেইল কেস টেকিং যার যত ভালো, যার টেকনিক যত উন্নত, তার মেডিসিন সিলেকশন সহজ হবে। কেস টেকিং এর পরে যে কাজটা হয় সেটা হলো এভ্যালুয়েশন এন্ড সর্টিং অফ সিম্পটমস, মানে লক্ষণ বাছাই। যে রোগী তো আপনাকে 60, 70, 100টা লক্ষণ দিল, ওইগুলো দেখি সবটাতে ওষুধ বের করবেন? নো। আপনি বড় জোর
8টা 10টা ম্যাক্সিমাম 10টা, এর বেশি লক্ষণ নিলে আপনি মানে ওষুধ বের করতে অনেক সময় সমস্যা হয়ে যায়, বিশেষ করে রেপার্টরি করতে আপনার অনেক ড্রাজারি হয়ে যাবে। এই জন্য সঠিকভাবে লক্ষণ বাছাই করতে হবে। তারপরে যখন লক্ষণ বাছাই হয়ে গেল, এখন এই বাছাইকৃত লক্ষণ দিয়ে আপনি মেডিসিন সিলেক্ট করবেন উইথ অর উইদাউট রেপার্টরি। আপনি অনেক সহজ কেস আছে, আমরা রেপার্টরি ব্যবহারই করি না, কেস নিতে নিতে এটা কোষ্ঠিকামের চেহারায় উঠে আসে, কোষ্ঠিকাম দিয়ে দিই। কেস নিতে নিতে এটা লাইকো হয়ে মানে বসে থাকে, লাইকো দিয়ে দিই। আবার কোনো কোনো কেসে যেখানে একটু ডিফিকাল্ট, একটা ওষুধের নয় 3টে ওষুধের পিকচার আসতেছে, তো কোনোটাতেই আপনি একদম ক্লিয়ার কাট যেতে পারছেন না, সেখানে আমরা রেপার্টরি আশ্রয় নেই এবং রেপার্টরি তুলাদণ্ডে বিচার করে ওষুধ নির্বাচন করি। কাজে আপনি সিলেকশন অফ রেমেডি করতে পারেন উইথ অর উইদাউট রেপার্টরি। আচ্ছা, এখন যে আপনি তারপরে আমরা সিলেকশন অফ পটেন্সি করি অ্যান্ড ডোজ দেই। পটেন্সি সিলেকশন ইম্পর্টেন্ট ব্যাপার, পার্টিকুলারলি যারা সেন্টার সিমিলার মেডিসিন দেন। অ্যান্ড দেন উই অ্যাডভাইস ফর ডায়েট অ্যান্ড রেজিমেন্ট। এটাও হোমিওপ্যাথি চিকিৎসার অঙ্গ। একটা রোগীর সঠিক ডায়েট আপনি নির্দেশ করবেন। একটা ডায়াবেটিসের রোগী হইতে পারে, একটা ধরেন গাউটের রোগী হইতে পারে, তো এখানে আপনার সতর্কভাবে ডায়েটও নির্দেশ করতে হবে, নতুবা চিকিৎসা পুরোপুরি সাকসেসফুল হবে না। তারপর রোগীটাকে আমরা ছেড়ে দিই, এটা হলো ফার্স্ট প্রেসক্রিপশন। দেন দি পেশেন্ট কামস ফর ফলো আপ। তখন আমরা ক্যান্টের 12 অবজারভেশন, ভিজুয়াল কেসের 22 অবজারভেশন এবং হেরিংস ল অফ কিউরের মাধ্যমে আমরা ফলো আপ করি। কাজে এটা কিন্তু আমি শর্টে আপনাকে হোমিওপ্যাথির একটা পিকচার দিয়ে দিলাম যে আপনার ফার্স্ট অ্যান্ড সেকেন্ড প্রেসক্রিপশন আমরা কিভাবে করি। আমি এখন চলে আসছি রেপার্টরির যে কথাটা দেখানোর জন্য, সেখানে আমি চলে আসি। হ্যাঁ, আমরা চলে আসছি। আচ্ছা, এই যে এখানে আসি আমরা বলছিলাম আগে যে রেপার্টরি 3টে টাইপ আছে। এই যে দেখেন, বুক রেপার্টরি, কার্ড রেপার্টরি এবং কম্পিউটার রেপার্টরি। বুক রেপার্টরি যেমন বই, যেগুলা ক্যান্টের বই, মনোভিশনের বই, সিনথেসিস রেপার্টরি, বোরিক রেপার্টরি, এগুলো হলো বুক রেপার্টরি। কার্ড রেপার্টরি সবচেয়ে এক্সস্টিভ কার্ড রেপার্টরি হলো কিশোর কার্ড রেপার্টরি, যেটা আমি বললাম 900 কার্ডের একটা মানে আপনার কার্ড রেপার্টরি। কেউ যদি চান কখনো আমার চেম্বারে আসেন বা একটা গ্রুপ হয়ে আসেন, তাহলে আমি কার্ড রেপার্টরির উপর একটা লেকচার দিতে পারি এবং আপনি শিখে যাবেন কার্ড রেপার্টরি, অ্যাটলিস্ট ফর হিস্টোরিক্যাল ইন্টারেস্ট অফ রেপার্টরি। আচ্ছা, থার্ড হলো কম্পিউটার রেপার্টরি, যেটা আজকাল হোমিওপ্যাথদের মানে ইম্পর্টেন্ট একটা টুল হয়ে গেছে। এখানে ধরেন রাডার আছে, কারা আছে, ম্যাক রেপার্টরি, হোমপাথ, অনেকগুলো আছে। আমরা সাধারণত বেশি ব্যবহার করি রাডার, কারণ রাডারেই বিশেষ করে সিনথেসিসটা রাডারের অংশ এবং এটা আপনাকে ম্যাক্সিমাম হেল্প করে, এই জন্য এটি বেশি করে অন্যগুলো করি। আচ্ছা, এখন আমি একটা কেসে যে আপনি রেপার্টরি করবেন, রেপার্টরাইজেশন করবেন, রেপার্টরি করুন কি, এর স্টেপগুলা কি আমি জাস্ট সংক্ষেপে দিচ্ছি আপনাদেরকে। রেপার্টরি করতে গেলেই যে ফার্স্ট কথাটা হলো প্রপার কেস টেকিং। এই যে অর্গাননের সূত্র 83 থেকে 104 পর্যন্ত কেস টেকিং ভালো করে করতে হবে, আর নাহলে আপনি রেপার্টরিতে সাকসেসফুল হবেন না। কেস টেকিং এর পরে ওই যে আগের কথার মতো চলে আসলো এভ্যালুয়েশন এন্ড সর্টিং অফ সিম্পটমস, মানে লক্ষণ বাছাই। যে আমি মনে করেন রোগীর কাছ থেকে 70-75টা লক্ষণ নিলাম, একটা বিশাল একটা কমপ্লেক্স কেস। আমি কিন্তু 70-75টা লক্ষণ দিয়ে মেডিসিন সিলেক্ট করবো না, নেভার এভার। তাইলে আপনি যদি রেপার্টরির মাধ্যমে করতে চান, আমরা বলা হয় মিনিমাম 5, ম্যাক্সিমাম 10। আপনি 5-এর কম যদি নেন, 3টে নিলেন, 4টা নিলেন সিমটম বা রুব্রিক, দেখবেন যে অনেক সময় মেডিসিনে মিস হয়ে যাবে আপনার। আবার 10-এর বেশি যদি নেন রুব্রিক বা সিমটমস, তাহলে তুমি এটা একটা ড্রাজারি হয়ে যাবে, মানে ক্লিয়ার কাট ইন্ডিকেশন দেবে, অস্পষ্টভাবে অনেকগুলা মেডিসিন চলে আসবে। এই জন্য খুব ইম্পর্টেন্ট যারা রেপার্টরি করতে চাইবেন বা শিখতে চাইবেন।
যে লক্ষণ বাছাই, যে কোনগুলো একদম রোগীর লক্ষণ, এইগুলো যদি তুলে আনতে পারেন, রেপার্টরি উইল গিভ ইউ গুড রেজাল্ট। যখন আপনি লক্ষণ বাছাই হয়ে গেল, আপনি সাজিয়ে লিখলেন, সে আটটা লক্ষণ নিয়ে আসলেন আপনি, মেন্টাল থেকে কিছু, জেনারেল থেকে কিছু, পার্টিকুলার থেকে কিছু। এখন আপনি বলবেন, এটাকে বলে প্যারাফ্রেজিং। আমি কিন্তু এর আগেও বলছি, আমরা রেপার্টরি ক্লাস আলাদাভাবে নেব আমরা। আমি এক সময় রেপার্টরির ক্লাস নিতাম, আরো ধরেন 20 বছর আগে হবে বা আরো আগে। তখন আমরা বলতাম যে আমরা 7টা ক্লাস নেই রেপার্টরি। 7টা ক্লাসে একজন রেপার্টরিতে অজ্ঞকে রেপার্টরিতে বিজ্ঞ বানাই দিই। আসলে এতটা তো হয় না, কিন্তু অ্যাটলিস্ট হি ক্যান ইউজ রেপার্টরি and he can repertorize এই 7টা লেকচারে। আমার এইভাবেই সেট আপ ছিল। তাই এটাকে আর একটু বড় করেছি আমি এখন, যেহেতু রেপার্টরি আর অনেকগুলা ইনক্লুড হয়ে গেছে, কম্পিউটার চলে আসছে। আমরা ওই ক্লাসটা নেব এবং আমি আশা করি আপনারা বেনিফিটেড হবেন। এটাকে বলে প্যারাফ্রেজিং, যে আমি তো 8টা লক্ষণ বাছাই করলাম, এটাকে প্যারাফ্রেজ করবো না। হোয়াট ইজ মিন বাই প্যারাফ্রেজিং? প্যারাফ্রেজিং হইল কনভার্সন অফ সিম্পটম অফ দ্য পেশেন্ট ইনটু রুব্রিক্স অফ রেপার্টরি। রোগী যে বললো লক্ষণটা, এটাকে রেপার্টরির ভাষায় চেঞ্জ করা। এখন মনে করেন রোগী বললো যে স্যার, আমার পায়ের তলায় খুব দুর্গন্ধ ঘাম, তাহলে তার পায়ের তলায় দুর্গন্ধ পতগন্ধ, এটি হলো রোগীর লক্ষণ। আপনি রুব্রিকে নেবেন কিভাবে? এটাকে একটা বিশেষ কায়দায় সাজাতে হবে, যেটা কোথায় পায়ের তলায় বলছে, তাহলে এক্সট্রিমিটিতে যেতে হবে। তারপর লক্ষণটা কি? ঘাম, তাহলে পার্সপারেশনে যেতে হবে। কোথায়? পায়ের তলায়, তাহলে প্রথমে ফুট, তারপর সোল, তারপর দুর্গন্ধ, তাহলে অফেন্সিভ। এই যদি আপনি যান, এক্সট্রিমিটি, পার্সপাইরেশন, ফুট, সোল, অফেন্সিভ, তাইলে আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন। এটি হলো প্যারাফ্রেজিং। এই প্যারাফ্রেজিং বুঝতে হলে কিন্তু আপনাকে ওই যে পুরা রেপার্টরি বললাম যে রুব্রিক পড়তে হবে আগা থেকে গোড়া পর্যন্ত। যত বেশি পড়বেন, প্যারাফ্রেজিং পানির মতন হয়ে যাবে আপনার কাছে। প্যারাফ্রেজিং জাস্ট পানি হয়ে যাবে আপনার কাছে। আর যদি আপনি বেশি না পড়েন, তাহলে প্যারাফ্রেজ করতে আপনি গলদ ঘর্ম হবেন। আমি বহু বছর আগে আমাকে একজন, উনি খুব ভালো রেপার্টরি জানেন, উনি রেপার্টরি শিক্ষকও বটে। তো কথা প্রসঙ্গে এমনি উনি আমার বন্ধু, জুনিয়র বন্ধু, বললেন যে আমি রেপার্টরি এমন কোনো লক্ষণ নাই যে রেপার্টরিতে আমি বের করতে পারবো না। এইসব কিন্তু বলতে নেই, কারণ আমরাও অনেক জানলেও অনেক জায়গায় দেখা গেল যে মাথায় আসে না, আরেকজন হয়তো বের করে দেবে। তো আমি কথাটা দেখলাম যে না, এটা তো ধরা লাগে। আপনি সবগুলো বের করতে পারেন? বলে যে কোনোটা বলেন, মিস নাই। আচ্ছা, তো এখানে আমরা বাজিটা জিতে গেলাম, নাহলে আমার ইচ্ছে ছিল একটা বাজি লাগাই। আমি বললাম যে আপনাকে আমি একটাই লক্ষণ দেবো, এবং এই লক্ষণ রেপার্টরি 6 জায়গার মধ্যে আছে, আপনি এক জায়গায় বের করলে হয়ে যাবে। হ্যাঁ, বলুন, আপনারাও শুনুন। আমি এর আগে কিন্তু লেকচারে বলছি, কেউ জানতে পারেন হয়তো বা। আমি বললাম যে মনে করেন একটা রোগীর ট্রেনের নিচে পড়ে বা বাস অ্যাক্সিডেন্ট হয়ে তার ডান হাতটা কাটা গেছে, ডান হাত কেটে ফেলে দিচ্ছে, আর ডান হাত নেই। সে 1 মাস পরে আপনার কাছে আসলো, আপনার হোমিওপ্যাথি ডাক্তার, যে স্যার, আমার ডান হাতের বুড়ো আঙ্গুলের ব্যথায় আমি রাত ঘুমাতে পারি না। দেখেন অবস্থা, তার ডান হাতই নেই, আর ডান হাতের বুড়ো আঙ্গুলের ব্যথায় সে ঘুমাতে পারে না। আমি বের করেন। তো প্রথমত বলে, এটা কোনো একটা কথা হইলো? ওই লোকের হাতই নাই, আপনার বুড়ি আঙ্গুলে ব্যথা হবে কেন? আমি তো প্রথমটা আপনি জানলেন না। আপনি ফ্যান্টম লিম্ব কাকে বলে এটি জানেন না, তাহলে রেপার্টরি করতে গেলে আপনাকে প্যাথোলজির জ্ঞানও লাগবে। আমি ফ্যান্টম লিম্ব বুঝি, আর বল না বুঝেন, তাহলে আপনি বাদ দেন, আমি পারবেন না, এক জায়গায় বের করতে পারবেন না, এটা 6 জায়গায় আছে। তো এই জন্য বলছি, আপনি, আমি কেন পারলাম? আমি পারি এখানে, আমি 8টা রেপার্টরি করছি অনেকবার, আমি জানি এই লক্ষণ আছে, এই রুব্রিকটা আছে। এই জন্য রেপার্টরি যারা শিখবেন, আমি যদি বলি আমি
কিছুটা যদি সিনিয়র হই আপনাদের বা অভিজ্ঞ, আমার অভিজ্ঞতা থেকে বলছি, ওই যে বললাম হোমিওপ্যাথি শেখার কোনো রাজপথ নাই, ম্যাথমেটিক্যাল রাজপথ নাই, রেপার্টরি শেখার রাজপথ একেবারে বাই স্টাডি স্টাডি অ্যান্ড স্টাডি, এর ছাড়া এটাকে আয়ত্ত করার কোনো কৌশল নেই, কিন্তু আস্ত রেপার্টরি করতে হবে। তাইলে আমরা এই যে প্যারাফ্রেজিং, এটা ভালো বুঝবে না, চট করে ফেলতে পারেন প্যারাফ্রেজিং। আচ্ছা, তার প্যারাফ্রেজিং হয়ে গেল, এখন আপনি ওই রুব্রিকটা বের করেন এবং এর পাশে যে ওষুধগুলো আছে ওষুধগুলো আপনি গ্রেড সহ লিখেন। এটা হলো 4 নম্বর স্টেপ। আপনি প্রত্যেকটা রুব্রিক সাজিয়ে লিখলেন, এর পাশে যে ওষুধগুলো আছে গ্রেড সহ লিখলেন। এখন আপনি স্কোরিং করবেন, যেটাকে যেহেতু রেকর্ডিং ক্লাস আমি যাচ্ছি না, আমি ধরে নিয়ে আপনারা বুঝেন, স্কোরিং করবেন। স্কোরিং করে আপনি ধরেন 10টা ওষুধ যেটা হাইয়েস্ট স্কোর দেয় এটাকে আপনি রাখলেন। এই 10টার মধ্যে আপনি একটা মেডিসিন বের করতে হবে যেটা সিমিলিমাম। কিভাবে বের করবেন? এটা হলো বাই কম্পেয়ারিং উইথ রেপার্টরি অ্যান্ড উইথ দ্য পেশেন্ট। আরে রেপার্টরি ভুল বললাম, ম্যাথমেটিক্যাল স্টাডি করে রুগীকে জিজ্ঞেস করে একটা মেডিসিন আসবেন। এখন এখানে একটা কথা আছে, কেন্টে করতেন উনি মাত্র 3টে মেডিসিন দিতেন। মনে করেন এখানে স্কোর আসলো 12-14টা মেডিসিন, উনি ফার্স্ট 3টে দিতেন। প্রথম 3টে মেডিসিন দিয়েই উনি দেখতেন কোন মেডিসিনটা রোগীর সাথে বেশি খাটে, ওইটা প্রেসক্রাইব করেন। এলিজাবেথ রাইট হিউবার্ট, কেন্টের একজন বিশাল সাকসেসফুল উত্তরসূরি, আমেরিকান হোমিওপ্যাথিক কি বলে পিওর প্রেসিডেন্ট ছিলেন। উনি বলেন যে আমি তো কেন্ট হতে পারি না, আমি নেই 5টা। কারণ কেন্ট ছিলেন অনেক অভিজ্ঞ, উনি 3টের মধ্যে পড়ে যেত ওনার মেডিসিন, কিন্তু আমি 5টা নেই। কারণ আমি দেখেছি যে 3টে নিয়ে যে আমার অনেক সময় ওই 4th মেডিসিন বা 5th মেডিসিনটা অ্যাকচুয়াল মেডিসিন হয় সিমিলিমাম। কাজে আমি 3টে নিয়ে মিস হয়ে যায়, আমি 5টা নেই। প্রথম হাইয়েস্ট স্কোর 5টা নিয়ে এর থেকে একটা মেডিসিন বের করার চেষ্টা করি। বিতুল কাজ বলছেন না, আমি এদের সাথে অনেক পিছিয়ে, আমি নেই 7টা। মানে হাইয়েস্ট স্কোর হলো 7টা মেডিসিন নিয়ে ম্যাথমেটিক এবং পেশেন্টকে জিজ্ঞাসাবাদ করে এক মেডিসিন আসে। তাহলে দেখেন এখানেও কিন্তু অনেক কথাবার্তা, এরা সবাই বিশাল বড় বড় অভিজ্ঞ, তাদের কথা হলো এইগুলা। তো আপনি এই হল স্টেপস অফ রেপার্টরাইজেশন। এখানে আরেকটা কথা নিয়ে আসি, এই যে এটা দেখেন, আমি জানি না আপনারা যারা রেপার্টরি পড়ছেন বা পড়ান এরা এটা দেখেন কিনা বা পড়ান কিনা। কারণ আমরা যখন রেপার্টরি শিখছি এই ধারাটা অনুযায়ী শিখছি। এখানে কি বলা হয়েছে, আগেটাকে আমরা বলছি স্টেপস অফ রেপার্টরাইজেশন, দেখেন। আর এখন এটাকে বলতেছি কি প্রসেসেস অফ রেপার্টরাইজেশন, রেপার্টরি করার প্রসেস পদ্ধতি। এখানে দেখেন 11টা পদ্ধতি আছে। তো যখন কম্পিউটার ছিল না আমি আসছি, বেস্ট এবং এক্সস্টিভ পদ্ধতি হলো টোটাল এডিশন প্রসেস। বলবো এটা কি বলে, এটা এখন তো বলবো না, কারণ এটা অন্য ক্লাসে বলবো। এক কথা শুধু বলে টোটাল এডিশন প্রসেস হলো যে ওই রুব্রিকটা লিখে এর যতগুলো ওষুধ আছে একেবারে 1st to 30 সবগুলো লিখতে হবে, একটা বাদ দেওয়া যাবে না। এখানে কোনো ওষুধ মিস হওয়ার সম্ভাবনা নেই। এটাকে বলে টোটাল এডিশন প্রসেস। এটা হলো বেশি নিখুঁত কিন্তু সময় লাগে অনেক বেশি। আর বলা আমাদের টিচাররা বলতেন যে তুমি যখন আস্তে আস্তে দক্ষ হতে থাকলা, খুব ম্যাথমেটিক খুব ভালো শিখছো এবং রেপার্টরিতে বেশ দক্ষতা অর্জন করে ফেলছো, এই দুটো হতে হবে যে ম্যাথমেটিক ভালো বুঝো এবং রেপার্টরি তুমি ভালো বুঝো। তাইলে তোমার হলো এই যে 9, 10, 11 9 নম্বর প্রসেস, এটা কি ফিঙ্গারিং প্রসেস। ফিঙ্গারিং প্রসেস আমাদের সময় খুব জনপ্রিয় ছিল। আমরা আসলে ফিঙ্গারিং করার মতো এক্সপার্ট হয়নি, কিন্তু ভাব দেখি আমরা হয়ে গেছি, আমরা ফিঙ্গারিং করতাম। এখন তো পারি বা এরপরে পারছি আমরা। এই জিনিসটা কি ফিঙ্গারিং প্রসেস? এটা হলো যেখানে কথা হলো যে ম্যাথমেটিক এবং দুইটাই আপনার দক্ষতা আছে, তাইলে আপনার কি করতে হবে? ফিঙ্গারিং একটা হাতের মাঝে কয়টা আঙ্গুল দেয় দেন? 5টা আঙ্গুল।
তাহলে আমি 5টার বেশি রুব্রিক নেওয়া যাবে না। তাহলে আমি খুব ইম্পর্টেন্ট এরকম গেছে 5টা রুব্রিক নিলাম। মনে করেন প্রথমটা নিলাম মেন্টাল লক্ষণ। মেন্টাল লক্ষণ কি? সে বলো কুকুরে ভয়, সে ফর এক্সাম্পল আমি বের করলাম মাইন্ড, ফিয়ার, ডগ। এখানে আমি বুড়ি আঙ্গুলটা দিয়ে দিলাম। এই বইটার মধ্যে দেখা যায় কিনা বুড়ি আঙ্গুল দিয়ে রাখলাম। সেকেন্ড একটা নিলাম আরেকটা মেন্টাল লক্ষণ মনে করেন যে কি, যে পেশেন্ট খুব সিম্পেথেটিক, অন্যের কষ্ট তার চলতে পারি চলে আসে। আমি বের করলাম মাইন্ড, সিম্পেথি করে আমি আরেকটা আঙ্গুল দিলাম, 2টা আঙ্গুল। তারপরে গেলাম জেনারেলে একটা নিলাম যে রোগী গোসল করতে চায় না, অ্যাভারশন টু বাথিং। এই তখন আমি আরেকটা আঙ্গুল দিলাম, আচ্ছা আরেকটা জেনারেল নিলাম। কি জেনারেল নিলাম? যে রোগী মিষ্টি মানে মুটি খেতে চায়, মিষ্টিতে স্ট্রং অ্যাভারশন। বের করেন জেনারেল ফুডস অ্যান্ড ড্রিঙ্কস, সুইট অ্যাভারশন করে আমার দিলাম আরেকটা আঙ্গুল, 4টা। এখন দিলাম একটা পার্টিকুলার, হয়তো যে কারণে আমার কাছে যে আসছে। পার্টিকুলারটা কি? সে এমন হইতে পারে, ধরেন সে একটা বাতের রুগী হতে পারে, বাতের রুগী। সে বললো যে আমার বাতের ব্যথাটা যদি আর্দ্র আবহাওয়া হয়, যদি বৃষ্টি হয়, এদিন সবচেয়ে ভালো থাকে। এর কত বড় পিপুলেশন! বাতের ব্যথা আর্দ্র আবহাওয়ায় বাড়ে। সে বললো যে আমার যেদিন বৃষ্টি হয় এদিন আমি পাতলা, এদিন আমার বাতের ব্যথা অনেক কম। তো আপনি বের করলেন, সে হাঁটুতে চলে যায়, হাঁটুতে যান, এক্সট্রিমিটি, পেন, নি, ওয়েট ওয়েদার বা ফ্রগ। এই 5টা দিলেন। আমি আরেকটা আঙ্গুল দিলাম, এই যে 5টা আঙ্গুল দিলাম আমি এইভাবে 5টা আঙ্গুল দিয়ে আমি ফার্স্ট আঙ্গুলটাতে দেখবো যে আচ্ছা এর তো বলছে ফিয়ার অফ ডগ, এর মধ্যে কি কি মেডিসিন আছে দেখি তো। আচ্ছা দেখলাম। সেকেন্ডটা ঘুরালাম যে আচ্ছা সিম্পেথেটিক, সিম্পেথেটিক কি কি মেডিসিন দেখলাম তো। আচ্ছা দেখলাম এটা আছে। আচ্ছা তারপর দেখলাম যে সে গোসল করতে চায় না, মেডিসিন, আচ্ছা এইগুলা। তারপরে দেখলাম সে মিষ্টি খায় না, কি কি মেডিসিন, এটা। তারপরে আগ্রাফ হয় তার বাতের ব্যথা আরাম। এই যে আমি 5টারে নাড়াচাড়া করলাম, এর মধ্যে থেকে আমি কিন্তু একটা মেডিসিন বের করে ফেলবো, কিছু না লিখে, একদম কিছু না শুয়ে, শুধু এইভাবে। এটাকে বলে ফিঙ্গারিং প্রসেস। এটা খুব জনপ্রিয় ছিল 70 দশকের শেষে এবং 80 দশকের গোড়ার দিকে। এটা আমি খুব ভাব দেখাইতাম যে এই যে ফিঙ্গারিং করে আমরা শিখে গেছিলাম। তবে এখন কম্পিউটার আসার সব কিছু অচল হয়ে গেছে, কারণ কম্পিউটারে আপনি ফিঙ্গারিং এর চাইতে আগে মেডিসিন বের করা যায়। তো আমার মনে হয় আমি রেপার্টরির সম্বন্ধে অতটুকুই বলবো, যেহেতু বললাম যে আপনি ভেটেরিনারি পড়ার সাথে রেপার্টরি পড়তে হবে আপনাকে, আর নতুবা কিন্তু আপনি সাকসেসফুল প্র্যাকটিশনার হতে পারবেন। আপনাকে ভেটেরিনারিও দক্ষ এবং রেপার্টরির দক্ষ, 2টার দক্ষতা অর্জন করতে হবে। আমি এখন 15-20 মিনিট নেব আপনাদের, আমরা চলে যাব, আসছি আমি। আমরা চলে যাব এই জিনিসটাতে। এই যে মেডিসিন আপনি পড়বেন, এইগুলোর শর্ট রিডিং আছে, এটা বলো শর্ট রিডিং। যে মনে করেন আপনি এই লিস্টটা আপনার সামনে রাখলেন, সামনে রেখে এখন এটি ধরলেন। আচ্ছা আমি চিন্তা করলেন, চোখ বুঝে চিন্তা করলেন, আচ্ছা একের মধ্যে একদম মুদ্রা জিনিস কি কি বলতো, নিজের প্রশ্ন করলেন। আপনি দেখলেন জানেন সর্বনাশ, আপনার এর তো মেন জিনিসটাই হলো যে তার একটা গ্রেট ফিয়ার এন্ড অ্যাংজাইটি, যে তার মধ্যে অত্যন্ত ফিয়ার অ্যাংজাইটি থাকলো না, এবং তার সাথে থাকবে তো অস্থিরতা। তাইলে সে আপনার একোনাইট হতে পারে।
তারপরে আচ্ছা চিন্তা হয় আচ্ছা এর তো এখন একটু প্রায় ফিভার টিভার হয়, জ্বর টর হয়। কি কজেশনটা হয়? এর কজেশনটা হলো যে একদম ড্রাই কোল্ড ইয়ার। সে বিকালে বের হয়েছিল, মাঠে গেছে, ঠান্ডা বাতাস গায়ে লাগছে, এসেই তার রাত্রেবেলা জ্বর। তাহলে তার একটা পজিশন আছে ড্রাই কোল্ড ইয়ার, এর থেকে জ্বর টর হয় এবং এর সাথে সাডেনলি হয় এবং ভীষণভাবে হয় এবং তার একটা গ্রেট ফিয়ার এন্ড অ্যাংজাইটি থাকে। তার ফিয়ারটা কি? যে সে মনে করে আমি মরে যাব এবং হি বিলিভস যে আমি মরবই। এমনকি পার্টিকুলার ঘড়ির কাঁটাটা এই যে এখানে 12টা আস্তে আস্তে বিশ্বাস। এই জন্য সে করে কি, আর্সেনিকের সাথে ডিফারেন্সটা দেখেন আপনি, আর্সেনিকের ফেয়ার এবং একোনাইটের ফেয়ারের ডিফারেন্সটা দেখেন। একোনাইট ভয় পায় সে মরে যাবে, এই জন্য তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যেতে বলে, লোককে ডাকাডাকি করে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাও, আমি গেলাম। তাড়াতাড়ি ধারণা তাড়াতাড়ি নিলে সে বেঁচে যাবে। আর্সেনিক উল্টা, আর্সেনিকও তার ফেয়ার অ্যাংজাইটি রেস্টলেসনেস আছে, কিন্তু আর্সেনিকে মনে করে যে আমার রোগটা এমন এক পর্যায়ে গেছে, কোনো লাভ নেই ডাক্তারের কাছে গিয়ে। এই জন্য সে কাউকে তাগিদ দেন এবং ডিসকারেজ করে, লাভ নেই আমাকে গিয়ে, আমার মৃত্যু অনিবার্য। তো এখন এটার মাঝে তাহলে আমরা এই জিনিসগুলো দেখলাম। আর কি দেখি আমরা এখন এটার মধ্যে, যে তার এখন এটা কিন্তু চামড়া খুব স্কিন হট এবং ড্রাই হয়ে যায়, তার চামড়া হট এন্ড ড্রাই হয়ে যায় এবং জ্বর হয়। এবং অনেকে আমাদের মাঝে দেখছি যে জ্বর হলে প্রথমেই লক্ষণ আর দেখতে যান না, প্রথমে একটা আন্ডিকা দিয়ে দেন, সেটা কিন্তু ঠিক না। আপনার ফার্স্ট মধ্যে আন্ডিকা কেন, বেল হতে পারে, নিয়ে হতে পারে। এই জন্য যদি আপনার যদি তার লক্ষণ থাকে এখনই দিবেন, নতুবা দিবেন না। তার লক্ষণটা কি? তার এই যে তার সাডেননেস আসবে, তার খুব ভয়াবহ লক্ষণগুলো আসবে এবং তার একটা এক্সেসিভ ফিয়ার, এবং যে তার মুখের মাঝে এই ফিয়ারটা মানে চিত্রিত হয়ে থাকে। চলে এসে ধরেন এলোতে, আমি ভাবলাম যে চলো তো দেখি তো এলোটা একটু চিন্তা করি, চোখ বুঝলেন যে এলোর মাঝে কি কি আছে দেখি তো আমি। আপনি যদি মনে করেন চিন্তা করেন তো প্রথমে দেখবেন যে এলোর মাঝে কতগুলা জিনিস আছে। একটা চোখ বুঝলে যেটা আপনি পাবেন যে আপনার ওর হয়েছে তার পায়খানার স্ফিংটারটা লুজ থাকে, পায়খানার স্ফিংটারটা লুজ, এমনকি পেশাবেরও স্ফিংটার লুজ থাকে। এই জন্য সে হি ক্যানট রিটেন স্টুল, পায়খানা চাপ দিলেই পরে তা কাপড় নষ্ট হয়ে যায়, অথবা পায়খানা গেলে যদি এলোর কথা চিন্তা করেন, পায়খানার একটা যোগসূত্র আমরা থাকবো, এর সাথে আছে প্রস্রাবের, ও প্রস্রাবও ধরে রাখতে পারে। আচ্ছা, আরেকটা আছে আমরা যেটা এলোরে চিন্তা করি, যে এলোর অনেক সময় এই যে পায়খানাটা সে করে, এর সাথে কিন্তু প্রচুর বায়ু থাকে, এয়ার স্টুল, এবং সে অনেক সময় সে মনে করে তার বাতাস বের হচ্ছে, কিন্তু ইনফ্যাক্ট তার পায়খানা বের হয়ে কাপড় নষ্ট হয়ে যায়। এটা একটা ইম্পর্টেন্ট ইন্ডিকেশন অফ আপনার এটা। আবার শুধু যে তার নরম পায়খানাই বের হয়ে যাবে তার কন্ট্রোলের বার তা না, এমনকি শক্ত পায়খানা, খুব কঠিন পায়খানা, সেটাও তার অসারে বেড়ে যায়। কিভাবে? অনেক সময় দেখা যাবে যে মা বলে আমার বাচ্চাটার খুব পায়খানা হইতেই চায় না, কিন্তু আবার দেখি যে যখন কুদতে আমি নিয়ে যে করে না, কিন্তু বিছানার মধ্যে শক্ত মল পড়ে থাকে, ওটা তার কন্ট্রোলের বাইরে আপনি বের হয়ে গেছে। এর আরেকটা থাকে, এর একটা আপনার হেমোরয়েডস এর কিন্তু একটা এফেক্টস আছে। আপনার এলোর যে টিস্যুগুলা থাকে লুজ, পায়খানা রাস্তার টিস্যুগুলা, তার ভেনুলস গুলা লুজ থাকে এবং তার হেমোরয়েডস হিসেবে দেখা যায় এবং বের হয়। তো হেমোরয়েডস এর ক্ষেত্রে আমরা মানে এলোকে চিন্তা করি। এখন আপনি এলোর বেলা আরেকটা চিন্তা করতে পারেন আপনি, যে এই যে হেমোরয়েডসটা হলো, হেমোরয়েডস ধরেন এখানে হেমোরয়েডস ব্লিডিং হতে পারে, ব্যথা হতে পারে। এর একটা ইম্পর্টেন্ট মডালিটিস আছে। পায়খানার রাস্তায় খুব ব্যথা, গরম পানি দিলে আরাম। আমরা কি ওষুধ চিন্তা করি?
মনে করেন অ্যাসিড মিউর চিন্তা করি, তারপরে আপনার অ্যাসিড নাইট্রিক লেকেসিস, এইগুলো গরম পানি দিলে আরাম। কিন্তু যদি সে বলেন গরম পানি দিলে আমার ভালো লাগে না, ঠান্ডা পানি দিলে আরাম, এখানে কিন্তু এলো চলে আসে। তাহলে এলোর যে আপনার হেমোরয়েডস, এর একটা পিকুলিয়ার হলো যে তার ঠান্ডা পানি দিলে আরাম। এখন আপনি চিন্তা করেন যে আচ্ছা ঠিক আছে, ধরো আরেকটা বলেছি যে আমরা, আচ্ছা এনাকার্ডিয়ামটা আমি যদি চোখ বুঝে চিন্তা করি, এইভাবে একটা ওষুধ পড়ার আগে চোখ বুঝে চিন্তা করি যে আমার মাথার মধ্যে এই মুহূর্তে এনাকার্ডিয়ামের কতটুকু আছে, এবং তারপরে আপনি বই খুলবেন, খুলে দেখবেন যে আরে অমুক অমুক লক্ষণগুলো তো চলে গেল আমার। তো এনাকার্ডিয়াম আপনি চোখ বুঝলেন, আচ্ছা এনাকার্ডিয়াম তো দেখি যে তার পেটের মাঝে যদি খালি খালি থাকে, পেটটা খালি হলেও পেটে চিনচিনি করে, কিছু খেলেই তার আরাম, কিছু খেলে তার খালি পেটের ব্যথা আরাম না, তার মাথা ব্যথা আরাম হয়ে যায়। মাথা ব্যথা করছে কিন্তু সে যখন কিছু খেয়ে ফেললো দেখা গেল যে তার এটা আরাম হয়ে গেছে অ্যানাকার্ডিয়ামের। আচ্ছা, আর কি আমি চিন্তা করবো অ্যানাকার্ডিয়ামের, যে এরা সাধারণত মেন্টালি এদের অনেকগুলা বৈকল্য থাকে। একটা হলো যে তার সে ভুলে যায়, সাডেন লস অফ মেমোরি, হঠাৎ করে দেখা গেল সে কিছু মনে রাখতে পারছে না, এবং সব কিছু যেন মনে হয় সে ধোঁয়াশা, সে যেন আনক্লিয়ার তার পরিবেশটা, তার সব কিছু। এবং এর মধ্যে সে যখন সে চোখ বুঝে দেখা গেল তার মধ্যে অনেকগুলো ডেলুশনের সিমটম, হ্যালুসিনেশনের সিমটম। বিশেষ করে অ্যানাকার্ডিয়াম মেডিসিনটা দেখেন, এটা কিন্তু ফিজিক্যাল অনেক লক্ষণে ব্যবহৃত হয়, অনেক মেন্টাল লক্ষণে ব্যবহৃত হয়। মেন্টাল লক্ষণের তার একটা প্রধান লক্ষণ হলো যে সে একটা কনফিউশনে থাকে, তার মধ্যে একটা দ্বিত্ব সত্তা কাজ করে, তার একটা মন আর একটা দুইটা মন, তার এক মনে বলে যে এই কাজটা কর, তোর লাভ আছে, এরপরে অন্য মনে বলে না খবরদার এটা করিস না, তোর লস আছে। অথবা দেখা গেল তার এক কানে ফেরেশতা বলতেছে এই তুই এটা কর, আর এক কানে শয়তান বলতেছে খবরদার এটা করবি না। এই একটা করে সে কোনো ডিসিশন নিতে পারে। আমরা যেমন দেখি এই আপনার সিজোফ্রেনিয়ার কেসেই যদি লেকেসিস হয়, লেকেসিস আবার অন্য কিচ্ছা, লেকেসিস যে একজনের আন্ডারে থাকে, সে দেখবে একজনে তাকে একটা অথরিটি তাকে অর্ডার করছে, এই এটা কর, এটা তোর করতেই হবে, অবশ্যই করতে হবে তোর, এবং সে করে, তারা কমান্ড শুনে। কিন্তু অ্যানাকার্ডিয়ামে দুইটা সোর্স থেকে থাকে, দুই ধরনের অ্যাডভাইস করে, যেটা সে কনফিউজ হয়ে যাবে, করতে পারে না। তো এইভাবে আপনি আমার মনে আমরা এখানে শেষ করি, বেশি দূরে যাই না। আপনি যেটা করবেন, এই লিস্টের মেডিসিনগুলো ধরে আপনি হাতের কাছে 2-3টা বই রাখবেন, বিশেষ করে এলএনের কিনোটস রাখবেন, বোরিকের বইটা একটু রাখতে পারেন। রেখে প্রথমে চিন্তা করে যাচ্ছে এখনাইট থেকে আমি কত জানি, আচ্ছা এই অদূর জানি, তখন আপনি চুম্বক লক্ষণগুলো দেখে নেবেন আপনি এলএনডি কিনোটস থেকে, দেখবেন যেটা মোটামুটি অনেকটাই ফ্রেশ হয়ে গেছে। এবং যে লক্ষণগুলো আপনার বারে বারে মন থেকে উধাও হয়ে যেত, এগুলো এখন মনে থাকে। আপনি ধরেন এপিস, আচ্ছা এপিসের মাঝে আমি কি জানি, দেখি তো আমি এই জানি, পরে দেখলেন আরে অমুক লক্ষণটা তো আমার মাথার থেকে চলে গেছে, আপনি এটি কালেক্ট করে দিলেন। এভাবে আপনি যখন সময় পান আপনি বসবেন, বসে এই মেডিসিনগুলো এইভাবে স্টাডি করে, একটু এক ধরনের সেলফ স্টাডি, ক্রিটিক্যাল স্টাডি, নিজেকে যাচাই করার স্টাডি। তাহলে আপনি হোমিওপ্যাথিক ম্যাথমেটিকা এই নানান ভাবে এই যে আপনি এটা চেষ্টা চরিত করছেন, দেখবেন যে আপনি এর মাস্টার হয়ে গেছে। ওই ম্যাথমেটিক গুলাম না, ও আপনার পকেটে ঢুকে গেছে, এবং তখন আপনি চিকিৎসা কার্য সফল হবেন শিওর। কারণ যে ম্যাথমেটিকা যত বেশি জানে সে তত ভালো হবে, একটা সোজা কথা। এখন অন্যগুলা না জানলে হবে না, অন্যগুলা জানতে হবে, কিন্তু ম্যাথমেটিকা ফার্স্ট, ম্যাথমেটিকা সবচেয়ে বেশি করতে হবে। আমার মনে আমরা আজকে এখানে শেষ করি। আমরা নেক্সট ক্লাসে একটা ক্লাস নিব, আমি পরে জানাবো কি ক্লাস নিব, এবং এরপরে আশা করি নেক্সট ক্লাসের পরের ক্লাসে আপনাদের আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশনের পেইড ক্লাস নেওয়ার কথা ছিল। আমরা একটা মিটিং করব, আমাদের যেহেতু
আমাদের পরিষদের পক্ষ থেকে এটা করা হবে, আমরা ব্যক্তিগতভাবে না, এবং আমরা কোনো পয়সা নিব না, পরিষদের ফান্ডে যাবে আমাদের এই পেড ক্লাসের সামান্য যে একটু আয় হবে সেটা। তো এটা আমি আশা করছি এই বুধবারের পরের বুধবার থেকে শুরু করতে পারবো। সামনের বুধবারটা আমি একটা ভালো ক্লাস নিব আপনাদের, আমি পরে জানাবো কোনটা নিব। তা আজকে আমি এখানেই শেষ করছি। আমার মনে হয় যে আমরা এই যে দীর্ঘ সময় থেকে ম্যাথমেটিকা পড়ার এবং লাস্টলি যে বললাম আমি রেপার্টরি পড়ার যে একটা কায়দা, একটা কৌশল, হয়তো কেউ কেউ লাভবান হয়েছেন বা হবেন। তো আমি এই কামনা করেই আমরা এখানে শেষ করছি আজকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আনোয়ার পাটোয়ারি সাহেব, আপনি প্রশ্ন নিতে পারেন বা কমেন্টারি দিতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। স্যারকে অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দরভাবে ম্যাথমেটিক্যাল আয়াতের কৌশল সম্বন্ধে 3টি ক্লাসে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি স্যারকে। স্যার, আগামী বুধবার তো আপনার লিগা সম্মেলনে স্পেন যাওয়ার কথা ছিল, ক্লাস বন্ধ থাকার কথা ছিল। আর আমি যতটুকু জানতে পেরেছি এবার 31 জনের মতো স্পেনের অ্যাপ্লিকেশন করেছে লিগা সম্মেলনের, কারণ নাকি ভিসা হয়নি। ঘটনা কি সত্যি কিনা স্যার একটু জানাবেন, এবং পরবর্তী ক্লাসের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ স্যার। এটা আমি অবাক হলাম। আমার জীবনে আলহামদুলিল্লাহ আমি অনেক দেশ ঘুরেছি, এই জীবনের প্রথমে ফার্স্ট ভিসা পেলাম না। অথচ দেখেন, আমি ছিলাম স্পিকার। আমরা যতজনে অ্যাপ্লাই করছি কেউ কিন্তু স্পিকার ছিলাম, আমি একমাত্র স্পিকার ছিলাম। এবং আমি যেহেতু স্পিকার, একদম সম্মেলনের যে একদম যে প্রেসিডেন্ট কংগ্রেসের, উনি লেটার দিয়েছে, মানে কংগ্রেচুলেট করে যে তোমার লেখা আমরা সিলেক্ট করেছি এবং অমুক দিন অতটার সময় তুমি পড়বা। এটা এই চিঠিও ভিসার অ্যাপ্লিকেশনের সাথে দেওয়া হয়েছে। ভিসা এজেন্ট বলে যে আপনি এটা দিলে এটার কোনো মিস নাই, কারণ বোঝা গেল তো আমি এখান থেকে ভেগে যাব না, আমি এখানকার স্পিকার, আমি এই কাজেই যাচ্ছি। এরপরও একজনকেও দেয় নাই এখন পর্যন্ত। আমি জানি না এটা কেন। স্পেনে এমন কি দেশ, আমি তো স্পেনে আমার নাগরিকত্ব দিলেও যাব না, অবশ্যই যাব না, কিন্তু ওরা আমাদের মধ্যে বিশ্বাস করে নাই। ওরা লেখছে কেন ভিসা রিজেক্ট করছে, এর মধ্যে যে ওরা আমাদের, আমরা যে ওইখানে আমরা দেখিয়েছি কোন দিন আমরা কোথায় থাকবো, এক শহর থেকে আরেক শহরে কি দিয়ে যাবে, এটা বলে ইটিনারি বলে, আপনার ভ্রমণ বৃত্তান্ত। তারা এটা বিশ্বাস করেনি। ওরা হয়তো ভাবছে আমরা ভেগে যাব, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইটালি যাব, আর নাহলে হয়তো ওই যে মানে সাগরে ডুবে মরবো, আমাদের ওই পার্টি ভাবছে, আমার ধারণা। নাহলে তো আমি অবাক হয়ে গেলাম যেটা কি করে হলো। যাই হোক, যেটা আল্লাহর ইচ্ছা, আমি মনে করি যে আমার না যাওয়ার মাঝে মঙ্গল বিধায় আল্লাহ এটা আমাকে ইয়ে করেন নি। এই যে আমি এইভাবে নিয়েছি। অনেকে তাহলে খুব মন খারাপ বলে, ডাক্তার সাহেব তো দেখি আপনি তো উৎফুল্ল, কোনো মন খারাপ নাই। মন খারাপ হলে কি করবো, এটা আমার আল্লাহর ইচ্ছা নাই আমার যাওয়ার, আমি এর মধ্যে আমার কল্যাণ দেখি। তো এই জন্য যেহেতু যাচ্ছি না, আমরা আপনাদের ক্লাসগুলা ঠিক চালাই দেবো। এটা আপনাদের জন্য হয়তো ভালো হলো আর কি। ধন্যবাদ। আপনার কথা কিছুই বোঝা যাচ্ছে না। পাটোয়ারি সাহেব, আপনার কথা বোঝা যাচ্ছে না। পাটোয়ারি সাহেব, আপনার কথা ক্লিয়ার ইসলাম, আপনার মাইকটি আনমিউট করে প্রশ্নটি করবেন প্লিজ।
জাহিদুল ইসলাম, আপনার মাইকটি আনমিউট করে প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ধন্যবাদ স্যারকে। স্যার আসলে আমাদের জন্য খুবই কষ্ট করছেন, যে আসলে এত কষ্ট করে এত সুন্দর করে আমাদের আসলে একজন ভালো হোমিওপ্যাথ বানানোর জন্য অক্লান্ত পরিশ্রম করে আমাদের জন্য কষ্ট করে বিভিন্ন করে আমাদের করাচ্ছেন স্যার। তাই এর জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ। আর আমি গত ক্লাসে পাটোয়ারি সাহেবের কাছে স্যারের কাছে বলছিলাম যে আমরা সেই 7টা হচ্ছে লেখেছি পত্র, তারপর ক্লাস হয়েছিল। এটা আসলে মূলত কিভাবে পাবো, আমার যোগাযোগ করার কথা ছিল, আমি অবশ্যই মেসেজও দিছিলাম, কিন্তু আসলে আমি পরবর্তীতে কোনো রিপ্লাই পাইনি। এটা কিভাবে সাধারণত এই ক্লাসটা আমি পাইতে পারি, সেটার জন্য আনোয়ারি পাটোয়ারি স্যারের কাছে জানতে চাচ্ছিলাম যে এই ক্লাসটা একসাথে আমাদের যে একসাথে সবগুলো ক্লাস আমাদের এখন যেভাবে পরিষদের ফেসবুক পেজে লাইভ ট্রান্সমিশন করা হচ্ছে, তখন আমাদের রেকর্ড গুলো রাখা হয়েছে, ওগুলো কোনো ইউটিউবে দেওয়া হয়নি। ইউটিউবে দিলে আপনি পাবেন একসাথে, ঠিক আছে? এটা কি দেয়া হবে? ওগুলো সবগুলো ক্লাস ইউটিউবে এখনো ইউটিউবে আপলোড করা হয়নি, আপলোড করলে আপনি পাবেন, ঠিক আছে? ও আচ্ছা, ওকে, ঠিক আছে, ধন্যবাদ। হোমিওপ্যাথ কি অর্থাৎ? আপনার মাইকটি আনমিউট করে প্রশ্নটি করবেন প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার এই ট্রিমেন্ডাস ডেলিভারি দেওয়ার জন্য। স্যার আপনি এই বয়সে এত কষ্ট করে যে ডেলিভারি গুলো দেন আমাদের হোমিওপ্যাথির জন্য, আমাদের নবীনদের জন্য খুবই ইম্পর্টেন্ট এন্ড পাথেয় হয়ে থাকবে। স্যার আমি একটা জানতে চাচ্ছিলাম, নতুন যেহেতু কাউন্সিল হয়েছে, কাউন্সিলের নতুন প্রধান এসেছেন, উনি একজন হাই প্রোফাইল মানুষ এবং জেনারেলের মানুষ, এবং ওনারা একটু উদার হয়ে থাকে আমি যতটুকু জানি। আর আপনার যে রিনাউন আপনি ফেস, আপনি আপনার যে ব্যাকগ্রাউন্ড, এবং আপনি একটা সংগঠনের প্রেসিডেন্ট, সেই হিসেবে একটা কোলাবোরেশন তৈরি করার প্রয়োজন আছে কিনা স্যার, বা এই ব্যাপারে আপনার থিঙ্কিংটা যদি একটু বলতেন স্যার এট প্রেজেন্ট। আমরা তো মানে এডিশনাল সেক্রেটারি, মানে আমলাকে চেয়ারম্যান দেওয়ারই বিরোধী ছিলাম। আমরা আমাদের মতামত ছিল যে হোমিওপ্যাথির মধ্যেই